আজকে এই ভিডিওতে কোনো মুভি আপডেট নয় বা অন্য কিছু ব্যাপার নিয়ে কথা বলবো না, মূলত কথা বলবো সলমান খানকে নিয়ে। এবং আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত, প্রত্যেকেরই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা উচিত, কারণ এটা সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা কোথাও গিয়ে বলা যেতে পারে। এবং আমি কোথাও গিয়ে ফিল করি আমাদের জেনারেশনের যে টপ 6 যারা ছিল 90s যারা, মূলত শাহরুখ, সলমান, আমির, অক্ষয়, অজয়, এই টপ 5 মূলত, এরপর 2000-এর দিকে ঋত্বিক আসে। তো এই ছজন মূলত আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি হিন্দির কথা বলছি, বাংলায় তো অবশ্যই দেবজিৎ, প্রসেনজিৎ চিরকাল ছিল, আছে, থাকবে। আমি হিন্দির কথা যেহেতু আজকে বলছি, সেখানে 6টা নাম মানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবার এদের যখন কোনো কিছু ভুলভ্রান্তি হয়, এদের যখন সিনেমা খারাপ হয়, আমরা ওপেনলি বলি যে এটা বাজে হয়েছে, ওটা খারাপ হয়েছে, এই জিনিসটা না এইভাবে করা উচিত, এই জিনিসটা ওইভাবে করা উচিত, আমরা এত রকমের কথাবার্তা বলি। কিন্তু আমরা কতটা স্বার্থপর, আজকে আমাদের ছোটোবেলা এই লোকগুলো না থাকলে কিন্তু রঙিন হতো না। তোমরা ভেবে দেখো না, এতদিন ধরে বলিউডের ইতিহাসে কোন সুপারস্টাররা রাজত্ব করেছে। আমি অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র টাইমের কথা বলছি, তারাও কিন্তু মেরে কেটে 20-25 বছর অ্যাজ এ স্টার, মানে মেন লিড রাজত্ব করতে পেরেছিল। কিন্তু এই যে শাহরুখ, সলমান, আমির, অক্ষয়, অজয়, ঋত্বিক, এরা কোন টাইম থেকে রয়েছে? যখন সবে কালার টিভি আসা শুরু করেছে, কালার টিভি থেকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি থেকে সবে মাত্র কালার টিভি আসা শুরু করেছে, সেই টাইমে হচ্ছে এদের উত্থান। তারপর চলে এলো ধরো ডিভিডির যুগ, তারপর চলে এলো আস্তে আস্তে নতুন মোবাইলের যুগ, সেখান থেকে আজকে এআই এর যুগ। তো এই যে এতগুলো যুগ গেল, আজও কিন্তু এরাই দাপট দেখাচ্ছে বক্স অফিসে, এদেরই সারা বছর রাজত্ব। নতুনরা কিন্তু এদের জায়গা কিন্তু হারিয়ে দিতে পারছে না। যেখানে অমিতাভ, ধর্মেন্দ্রের জায়গা কিন্তু একটা সময় শাহরুখ, সলমান এরা এসে কিন্তু ছিনিয়ে নিয়েছিল, কিন্তু এদের জায়গা কিন্তু এখনো পর্যন্ত কেউ ছিনিয়ে নিতে পারলো না। তো এরা কিন্তু অনেক বেশি রেসপেক্ট ডিজার্ভ করে। আমি আজকে এই ভিডিওতে সলমান খানকে নিয়ে কথা বলছি, মানে আমি একা সলমানের কথা বলছি না, আমি প্রত্যেকের কথা বলছি। তো এদের যখন কোনো ভুলভ্রান্তি হয়, এবার আমি সলমান খানের কথাতেই আছি। সলমান খানের ধরি সিকান্দার আমার ভালো লাগেনি, তার আগের যে কাজগুলো আমার ভালো লাগেনি, সেগুলো আমরা ওপেন খিস্তি মেরেছি, যা তা বলেছি যে সলমান খানের এইগুলো করা উচিত। এগুলো নিয়ে দিনে তখন প্রত্যেকে 10-12টা করে ভিডিও করেছে, কারণ সলমান খানকে নিয়ে কথা বললে স্বাভাবিকভাবে ভিউজ বেশি হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে কথা কেউ বলছে না কেন? আজকে তারা কিভাবে কাজ করছে, কিভাবে তাদের ডেডিকেশন দেখো, যে তারা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতে পারে সিনেমার জন্য। আমি এখানে কথা বলছি সলমান খানকে নিয়ে। আমি কালকে একটা ভিডিও করেছি, যেখানে আমি বলেছি সলমান খান আপকামিং মুভি একটা আপডেট দিয়েছে, এবং সেখানেই বলেছি সলমান খান আবার 6 প্যাক করতে চলেছে, এবং সেখানে সে বডি দেখাবার মতো একটা জেদ নিয়েছে। সেগুলো করছে কাদের জন্য? আমাদের জন্য। আমরাই তার বডি দেখে সিটি মারবো, হাততালি দেবো। আজকে তাকে আমরা বুড়ো বুড়ো বলে কত রকমের কথা বলছি, তার লুক নিয়ে আমরা খিল্লি করছি, কিন্তু সে কিন্তু নিজের সবটুকু উজাড় করে দিচ্ছে আমাদের এন্টারটেন করা, মানে পুরোপুরি করার জন্য। সে তো না চাইলে নাই করতে পারতো, তার তো যা কামানো কেন করছে? আমাদেরকে এন্টারটেন করার জন্য, ফ্যান্সদেরকে এন্টারটেন করার জন্য। এখন দাঁড়িয়ে তার সিনেমা কেমন হলো, কী হলো, এগুলোতে অনেক বেশি তারা কি করছে আমাদের জন্য এই বয়সে দাঁড়িয়ে। সলমান খানের আমি একটা ব্যাপার শুনলাম, আমার শুনে রীতিমতো মন খারাপ হয়ে গেছে। কারণ সলমান খান কিন্তু একদমই ভালো নেই, একেবারেই ভালো নেই। সলমান খানের যে কোনো মুহূর্তে আমি চাইবো, ভগবান আল্লাহ সবার কাছেই প্রার্থনা করবো যেন সলমান খান সুস্থ থাকে। দেখো, তার ব্যক্তিগত জীবনে তার ভুলভ্রান্তিগুলোকে আমি ডিফেন্ড করছি না, হতেই পারে, প্রত্যেকটা মানুষের জীবনে ভুলভ্রান্তি রয়েছে, আমার তোমার সবার জীবনে, সলমান খানের জীবনেও রয়েছে অনেক কিছু ভুলভ্রান্তি রয়েছে। কিন্তু অ্যাজ এ স্টার সলমান খান কিন্তু একটা ইমোশন। ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে সলমান খান একটা ইমোশন, অ্যাজ এ স্টার, অ্যাজ এ সুপারস্টার। তার মতো অরা আমি খুব কম দেখেছি আমার লাইফে, ওই রকম অরা। স্কুল কলেজ কামাই করে বাংলার ছেলেমেয়েরা হল ভর্তি করছে, রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, ওরকম ক্রেজ দেখা যায় না আজকের দিনে দাঁড়িয়ে। তো সেই লোকটার আজকে এরকম অবস্থা শুনেও অবাক হতে হয়। তো এইটা ভুল কথা, তোমার জীবনে টাকা পয়সা রয়েছে বলে তুমি প্রচুর আনন্দে থাকবে। আজকে সলমান খানের প্রচুর টাকা পয়সা কী নেই, মানে বিশ্বের ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার, সে অস্বীকার করা যাবে না। তাকে চেনে এমন কেউ নেই, অথচ জীবনসঙ্গী বলে কেউ নেই। সে একাকিত্বে ভুগছে, সলমান খান একাকিত্বে ভুগছে তার জীবনে। তো টাকা থাকলেই জীবনে আনন্দ আছে কথা সবার আগে প্রথম ভুল কথা। প্লাস সলমান খান একটা খুব ভয়ঙ্কর রোগে আক্রান্ত। সলমান খানের ব্রেনে একটা বিরাট রকম রোগ কিন্তু দানা বেঁধেছে, এবং সেই রোগ তাকে যে কোনো মুহূর্তে বিপদে ঠেলে দিতে পারে। একে তো সলমান খানের জীবনে মানে শত্রুদের পক্ষ থেকে না প্রত্যেক দিন নানা রকম হামলা, নানা রকম হুমকি, এগুলো আসতেই থাকছে। তার পরিবারকে নিয়ে থ্রেট দেওয়া হচ্ছে, এগুলো একটা চিন্তার কারণ তো রয়েছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে কী হয়, রোগ থাকে কিন্তু জীবনে চিন্তা থাকে না। সলমান খানের ক্ষেত্রে রোগও রয়েছে, চিন্তাও রয়েছে। তো এটা ভুল কথা। সলমান খানটা এত বড় স্টার বলে লাইফে সে খুব আনন্দে রয়েছে, প্রথম কথা ভুল কথা। তারা যখন সিনেমা করে আমাদের থেকে অনেক বেশি পরিশ্রম করে, আমরা শুধু ঘরে বসে এখানে বসে বসে ভিডিও করি, তারা রোদে জলে খেটে সিনেমা করে। তো আজকে সলমান খানের আমি যেটা শুনলাম, মানে প্রতিটা মুহূর্তে তার ব্রেনে এমন রকমের যন্ত্রণা হয়, তার নিজেকে মেরে ফেলতে ইচ্ছা করে, শেষ করে দিতে ইচ্ছা করে। এটা আমি বলছি না, সলমান খান নিজে জানিয়েছে। এবং তার প্রতিটা হাড় শরীরে যেগুলো রয়েছে, সেই প্রত্যেকটা হাড় ভাঙার মতো তার শরীরে যন্ত্রণা হয় প্রতিটা মুহূর্তে। এবং এটা একটা এমন রোগ, তোমার মাঝে মাঝে নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছা করবে এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য। এটা সলমান খানের সেই বিরল রোগ শরীরে। এবং এটা আজ নয়, সলমান খানের একটা বড় মানে নার্ভের রোগ বরাবর ছিল। আমি
মানে অনেক ছোটোবেলায় শুনেছিলাম 2007 কি 2008 সময় পার্টনারের সময়, তখন কাগজে খবর বেরিয়েছিল যে সালমান খানের বিরাট বড় একটা নার্ভের রোগ রয়েছে। সেই নার্ভের রোগ নিয়েই ও এতদিন ধরে বডি বানিয়েছে, সিনেমার পেছনে খেটেছে। আজকে তুমি দেখো না, এই যে সিকান্দার এলো, সিকান্দারে কিন্তু ওই যে গানটা এসেছিল বাম বাম ভোলে বলে, ওই গানটা রীতিমতো পাঁজরে চোট নিয়ে করেছে। এখানে দেখবে নাচার সময় এখানে হাত দিয়ে সালমান খান নাচছে, ওই ব্যথাটাকে কন্ট্রোল করে নাচছে। এদিকে তার এত বড় রোগ, তার মানে বুঝতে পারছো সালমান খানের জীবনটা কতটা কষ্টের। আমার এই ব্যাপারটা নিয়ে আলোচনা আমার মনে হলো করা উচিত, কারণ লোকটাকে নিয়ে এত খিল্লি করে সমালোচনা করি, দিকে লোকটা আমাদের জন্য এত বড় রোগ নিয়েও চ্যালেঞ্জ নিয়ে সিনেমা কিন্তু করে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। আজকে অক্ষয় কুমারের বছরে 5-6টা সিনেমা নিয়ে আমরা সমালোচনা করি, কিন্তু তার পরিশ্রমটা নিয়ে আমরা কথা বলি না। আজকেও অক্ষয় কুমার ভোর 4টায় ঘুম থেকে ওঠে, রাত্রি 10টার মধ্যে শুয়ে পড়ে, তার মধ্যে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। কেন? আমাদের জন্যই। অবশ্যই সেও ইনকাম করছে, কিন্তু কেন করছে? আমাদেরকে এন্টারটেন করার জন্য। তো এই ব্যাপারগুলো নিয়ে সমালোচনা করি। ভুলভ্রান্তি তো মানুষের অনেক বলে, কিন্তু তাদের ডেডিকেশান, তারা কীভাবে আমাদের জন্য কী লেভেলের ডেডিকেশান দিচ্ছে, নিজেদের রোগ টোককে সরিয়ে রেখে কীভাবে জান প্রাণ লড়িয়ে দিচ্ছে, এটা নিয়েও আই থিঙ্ক কথা বলা উচিত। কারণ স্টারদের জন্য জীবন এন্টারটেন হয় কিন্তু আমাদের, কিন্তু এন্টারটেনমেন্ট পারপাসটা যখন ফুরিয়ে যায়, আমরা তখন এদের নিয়ে খিল্লি করি, মজা করি, সবেতে অ্যাটাক করি যে এদের কি, এরা অনেক আনন্দ আছে, এদের জীবনে আনন্দটা কিন্তু আমাদের কি এরা দেয় লাইফে। তো এটা আমার মনে হলো আলোচনা করার মতো একটা ব্যাপার, যে কারণে বললাম। আমি চাইবো সালমান খান ভালো থাকুক, সুস্থ থাকুক, তার এই রোগ যত তাড়াতাড়ি পারে সুস্থ হয়ে উঠুক, সে আমাদেরকে এন্টারটেন করুক যেভাবে করছে। এবং সর্বোপরি সে হিট দিক না ফ্লপ দিক, সে কটা বছরের সিনেমা করছে, আমার কাছে ওগুলো ইম্পর্টেন্ট নয়। সে আমাদেরকে এতদিন একটা দারুণ জীবন দিয়েছে, আমাদের ছোটোবেলায় পড়াশোনার মাঝে তার সিনেমা দেখে আমাদের একটা রঙিন জীবন কেটেছে। তো এখন আমরা চাইবো সে ভালো থাকুক, সুস্থ থাকুক, এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। তো এটাই বলার। তোমাদের এটা নিয়ে কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, ভালো থেকো সবাই, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, সবাই ভালো থেকো।